লাইনগুলো বুঝতে পারে সেটাকে বলো, এই লাইনগুলো বোঝা একটু কঠিন আর কি। ঠিক আছে ভাই, ভাই এগুলো লেখাগুলো তো ভুল হতে পারে, এই লাইনটা বুঝছো কিনা সেটা বল, কেউ যদি বুঝে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আমরা আমরা এ নাম্বারের ছবিতে দেখি একটা এফ সিগমা এফ প্লাস ওয়ান প্লাস এম সিগমা সিগমা এম, এটার একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি। আর এটার একটু নিচেই দেখতে পাচ্ছি যে এফ সিগমা এফ, এই ডটেড লাইনটা। আমরা এখানে যে চিত্রটা পাচ্ছি সেটা হচ্ছে এফ সিগমা এফ প্লাস ওয়ান বাই এফ সিগমা 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 এম। এটার চেয়ে একটু নিচে কিন্তু এফ সিগমা এম, এবং এই এফ সিগমা এম যেই পয়েন্টে এই এপসাইলন এফ ইউ কে কাট করেছে সেটা হচ্ছে এই যে ফোর্সের যে প্লেটুর একটু উপরে। এজন্যই কিন্তু আমরা দুটো জিগজ্যাগ দেখতে পাই। যদি এফ এফ সিগমা এফ এর কার্ভটা যদি যদি কাট করতে এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে প্লেটুর নিচে, তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম যে এটা কোনাকুনি হয়ে ট্রেড চলতে চলতে গিয়ে ফেইলিউর হয়ে গেছে। তো আমরা যে সিনারিও দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইবারের ভলিউম ফ্র্যাকশন একটু বেশি হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা ফাইবারের আমরা পুরো কম্পোজিটের ক্র্যাকিং এর যে স্ট্রেস স্ট্রেনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এফ সিগমা এফ লাইনের উপরে আছে এ নাম্বারে, তাই না? এফ সিগমা এফ এফ যে ডটেড লাইনটা আছে এই লাইনটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি ফ্র্যাকচারের স্ট্রেস স্ট্রেন পয়েন্টটা অবস্থিত, যে ক্রস মার্কটা দেওয়া আছে। সুতরাং এটা কিন্তু হতে পারে যে সি নাম্বারে এফ প্রাইম থেকে ওয়ান পর্যন্ত এফ এর যে স্ট্রেট লাইন এটার সাথে এটা মিলে যায়। তো এখন কথা হচ্ছে, এখন যদি এই এফ সিগমা এফ এর লাইনটা এমন এতটা নিচে থাকতো যে এপসাইলন এপসাইলন এফ ইউটাকে এই যে প্লেটুটা আছে এই প্লেটুটার নিচে কাট করতো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মোটামুটি একটা স্ট্রেট লাইন হতো। এবং ফেইলিউর যে স্ট্রেস হতো সেই স্ট্রেসটা হতো আমাদের যে রুল অফ মিক্সচার লাইন আর এপসাইলন এমইউ লাইন, এদের যে ইন্টারসেকশন সেই পয়েন্টে, যেটা আমি এ তে দেখাচ্ছি। তো আমরা যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখবো যে অ্যাকচুয়ালি তখন এফ সিগমা এফ এমইউ প্লাস ওয়ান বাই এফ সিগমা এমইউ এমইউ চলে আসছে। এটা কিভাবে এলো? এটা এটা আসার জন্য আমরা ধরতে পারি যে অ্যাকচুয়ালি আমরা যখন সিগমার কথা বলছি সেখানে মানে যদি এপসাইলনের টার্মে বলতাম তাহলে অ্যাকচুয়ালি স্ট্রেংথ হতো মোটামুটি এরকম: এফ 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 if epsilon f plus 1 minus f em epsilon m। তো এখন আমি যখন epsilon f এর জায়গায় আমি যখন ম্যাট্রিক্সটাকে প্রথম দিয়েছি ফ্র্যাকচার হতে, তখন আমি epsilon m এর জায়গায় বসাচ্ছি সিগমা m ডিভাইডেড বাই em। তো আমরা যখন এভাবে এই ভ্যালুটা ইনপুট করি তখন ইএম সিগমা এম এর জায়গায়, সরি ইএম এপসাইলন এম এর জায়গায় চলে আসে সিগমা এম। কিন্তু আমরা ইএফ এপসাইলন এফ এর জায়গায় চলে আসে ইএফ ডিভাইডেড বাই ইএম টাইমস সিগমা এম। এবং এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি বোঝায় এই যে ফাইবার যা অ্যাকচুয়ালি ক্র্যাক ফাইবারের সময় তখন সেই স্ট্রেস যা ম্যাট্রিক্স ক্র্যাকিং এর সময় স্টার্ট হয়েছিল। তাই আমরা জিরো থেকে এফ প্রাইম পর্যন্ত যে রুল অফ নেচার লাইন দেখি সেখানে এফ এর পরে সিগমা এফ এর পরিবর্তে আমরা পাই সিগমা এফ এম ইউ। এবং এভাবেই এই কার্ভটা হয়। যদি আমরা জিরো থেকে এফ প্রাইমের নিচে থাকতাম তাহলে যেটা হতো যে এপসাইলন এমইউতে কম্পোজিটে ক্র্যাকিং শোয়ার পর এটা স্ট্রেট চলে আসতো। আবার এখন এই পয়েন্টটা কি তাহলে সেটা বলো, এই প্রাইম পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে ম্যাট্রিক্সের ক্র্যাকিং এবং কম্পোজিটের ক্র্যাকিং হচ্ছে জাস্ট কোইন্সিডেন্ট হয়ে যায়। মানে কম্পোজিটর আচ্ছা কম্পোজিটর লাইন অরিজিনালি কোনটা বলো? এখানে মানে ইনিশিয়াল থেকে একটা কম্পোজিট লাইন তো দেখাতে হবে, তাই না? কম্পোজিট লাইন কোনটা আছে? এই সি নাম্বার ফিগারে কম্পোজিটের ইনিশিয়াল লাইন কোনটা? এই যে স্ট্রেট লাইনটা কার বলো? এই যে এপসাইলন এমইউ থেকে এপসাইলন এফ এমইউ পর্যন্ত স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাই হচ্ছে কম্পোজিটের রুল অফ মিক্সচার লাইন। যতক্ষণ পর্যন্ত এই ওই এফ এপসাইলন এফ এর কার্ভটা বেশি উঁচু না হয়ে যাচ্ছে। এই পর্যন্ত হলো, তাহলে এই পয়েন্টটা তাহলে কি পয়েন্ট হলো সেটা বলো, যেখানে কি হচ্ছে? এফ প্রাইমে যেটা হচ্ছে যে
এফ প্রাইম ভলিউম ফ্র্যাকশনে যদি আমি স্ট্রেস দিতে থাকি স্ট্রেস দিতে দিতে দেখা যাচ্ছে এপসাইলন এমইউ পয়েন্টে হঠাৎ করে হঠাৎ করে ম্যাট্রিক্সটা ক্র্যাক হয়ে গেল। এখন পুরো রোডটাই চলে আসবে ফাইবারের দিকে। সেজন্যই তো আমরা দেখি যে সেখানে স্ট্রেস ঠিক থাকে কিন্তু স্ট্রেসটা ঠিক থাকে কিন্তু স্ট্রেইন বাড়তে থাকে। স্ট্রেইন বাড়তে বাড়তে তখন লাইনটা উপরে দিয়ে গেল, তখন এপসাইলন এফইউ তে পৌঁছে যাবে। তখন হঠাৎ তখন তো শুধুমাত্র এফ সিগমা ভলিউম ফ্র্যাকশন ফাইবারই বাকি আছে। সেখানে লোড নিচ্ছে না, তখন সাথে সাথে ক্র্যাক করে যাবে। ঠিক আছে, তাহলে এই ফার্ম লাইনটা হচ্ছে কম্পোজিটের লাইন আর কি, তাই তো? মানে আমি বলছি যে অ্যাকচুয়ালি কম্পোজিটের লাইন হচ্ছে একটি কিঙ্ক লাইনে পুরাই। সিগমা এমইউ থেকে সিগমা এফএমইউ পর্যন্ত লাইনটা হচ্ছে কম্পোজিটের ফেইলিউর লাইন যতক্ষণ পর্যন্ত এফ সিগমা এফ এর কার্ভটা বেশি স্টিপ না হয়ে যাচ্ছে। আর এফ সিগমা এফ এর কার্ভটা যখন বেশি স্টিপ হয়ে যাচ্ছে তখন এই এফ সিগমা এফটাই অ্যাকচুয়ালি ফেইলিউর স্ট্রেসের কাজ করছে। কারণ আমরা দেখছি যে আমরা যে এতে যে ফিগারটা দিচ্ছি সেটা কিন্তু এফ প্রাইম থেকে 1 এর মাঝখানের কোনো একটা পয়েন্ট, এবং এজন্যই আমরা দেখছি যে ফেইলিউর স্ট্রেসটা অ্যাকচুয়ালি যে পয়েন্টের উপর পড়েছে এ নাম্বার ফিগারে, সেটা ডটেড, সেই ডটেড লাইনটা কিন্তু এফ সিগমা এফ এর লাইনেই, তাই না স্যার? এটাই হচ্ছে মোটামুটি এক্সপ্লেনেশন যতটুকু আমি বুঝেছি। এটা ঠিক আছে। এখানে কি এখানে তাহলে প্রাইমটা কি? এখন স্যার আমরা বি পয়েন্ট, এখন বি নাম্বারের ইমেজটা অ্যাকচুয়ালি যদি আমরা না বুঝি তাহলে আমরা ডি নাম্বারটাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারবো না। বি নাম্বারে আমরা দেখছি সিগমা এফ এবং সিগমা এম এ দুটোর আমরা কার্ভ দেখতে পাচ্ছি। সিগমা এখন আমরা যখন এই ফর্মুলাটা রুল অফ মিক্সচারের স্ট্রেসের ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা ধরে নিয়েছি যে এখানে আইসোস্ট্রেন মডেল অ্যাপ্লিকেবল, তাই না? রুল অফ মিক্সচারের জন্য তো আমাদের আমাদের আইসোস্ট্রেন মডেল নাকি আইসোস্ট্রেস না আইসোস্ট্রেনই, কেননা দুই ক্ষেত্রেই এপসাইলন সমান হবে। তাহলে এখানে এই পর্যন্ত গেল, তাহলে এখানে এই পর্যন্ত গেল। এখন যখন সিগমা এফইউ এ স্ট্রেস পৌঁছে যায়, সিগমা এফইউ এ যখন পৌঁছে যায় অ্যাপ্লাইড স্ট্রেস, তখন ফাইবার হঠাৎ করে ফেল করে যায়। ফলে ফাইবারের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ফলে 1 মাইনাস এফ সিগমা এমইউ সেই অংশটাই কিন্তু অ্যাকচুয়ালি ফাইবারের লোডটা বিয়ার করে। কিন্তু স্যার এখন কথা হচ্ছে যে 1 মাইনাস এফ সিগমা এম এর কার্ভটা দেখানো হয়নি এখানে। এটা অ্যাকচুয়ালি ইএম কে যে পয়েন্টে কাট করেছে সেটা একটি সিগমা 1 এর অনেক নিচে। ফলে এখন হঠাৎ করে লোড বিয়ারিং এর একটা অংশ যখন চলে গেল তখন কিন্তু অ্যাকচুয়ালি লোডটা ঠিকই রেখে কিন্তু অ্যাপসিলনটা বাড়তে থাকলো একই স্ট্রেস লেভেলে। কিন্তু স্ট্রেস লেভেল বাড়তে বাড়তে যখন অ্যাপসিলন এমইউ তে পৌঁছলো তখনই কিন্তু অ্যাকচুয়ালি ফাইবারটা ফেল করে গেল। এখানে যদি 1 মাইনাস এফ সিগমা এম এর টার্মটা থাকতো এবং সেটা যদি এপসাইলন এমইউ কে এই যে সিগমা 1 লেভেলের কোন একটা উপরের পয়েন্টে কাট করতো তাহলেও কিন্তু আমরা এর মতো করে একটা জিগজ্যাগ প্যাটার্ন এরকম সোজা উঠে স্ট্রেট চলে গেছে এটা দেখতাম না। তো এখন আমরা নিচের ফিগারে এখানে এই জায়গাটা বলে এখানে তাহলে প্রাইম পয়েন্টটা কি? এখানে আমরা যখন সিগমা এমইউ থেকে সিগমা 0 পর্যন্ত 0 থেকে যে লাইনটা নেমে গেছে এটা হচ্ছে 1 মাইনাস এফ সিগমা এমইউ। যখন ফাইবারের ফ্র্যাকশন অনেক কম হয় তখন তো ম্যাট্রিক্সেই পুরো লোডটা ক্যারি করবে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে এফ সিগমা এফ প্লাস 1 মাইনাস এফ সিগমা এম এই লাইনের সামান্য নিচেই 1 মাইনাস এফ সিগমা এম এর লাইনটা দেখা যেত, এবং এ নাম্বার চিত্রে যেভাবে আমরা দুটো কিঙ্ক দেখতে পাচ্ছি বি নাম্বারেও দুটো কিঙ্কি দেখতে পেতাম, এবং 1 মাইনাস এফ সিগমা এম এর লাইনের উপরে এই ফেইলিউর পয়েন্টটা থাকতো। এটা হচ্ছে 0 থেকে এফ পয়েন্ট। কিন্তু এখন এখানে তাহলে এটা তো কম্পোজিটের লাইন কোনটা?
স্যার এখন আমাকে একটু বলতেন, এখন এফ প্রাইম থেকে 1 পর্যন্ত যে ডিস্টেন্সটা দেখতে পাই, সেখানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই সেই সিনারিও যেখানে যেখানে রুল অফ মিক্সচার ল খেটেছে হচ্ছে এপসাইলন এফ পর্যন্ত, এবং তারপর ওখানে যে কারেসপন্ডিং স্ট্রেস আছে সেখানেই ফেইলিউরটা চলে এসেছে। এখন আমরা সিগমা এম এর জায়গায় কেন সিগমা এম এফ অ্যাপ্লাই করলাম, সেটা আমি কিছুক্ষণ যে যে এক্সপ্লেনেশন দিলাম না, সেই এক্সপ্লেনেশনটাই এখানে খাটে। তো এখন 0 থেকে এফ প্রাইম পর্যন্ত রিজিয়নটা হচ্ছে সেই স্ট্রেসের রিজিয়ন, বা সেই ফাইবার ফ্র্যাকশনের রিজিয়ন যেখানে ম্যাট্রিক্সের পরিমাণ এতটা বেশি এবং ফাইবারের পরিমাণটা এত কম যে ফাইবার সহজেই ফেল করে যায়, কিন্তু ম্যাট্রিক্স শেষ মুহূর্ত পর্যন্ত কিছুটা লোড বিয়ার করতে পারে। কিন্তু তারপর আমরা এফ প্রাইম থেকে 1 পর্যন্ত যে ফাইবার ফ্র্যাকশন যে স্ট্রেস পাই, যেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের বি নাম্বারের গ্রাফটা তৈরি হয়েছে, সেটা সেটা এমন সেটা হচ্ছে সেরকম ভলিউম ফ্র্যাকশন যেখানে অ্যাকচুয়ালি রুল অফ মিক্সচার লাইন ফাইবারের ফ্র্যাকচারের আগ পর্যন্ত খাটবে। সুতরাং আমরা বলতে পারি 0 থেকে এফ প্রাইম ফাইবার ফ্র্যাকশন পর্যন্ত যে যে লোডের রিজিয়ন আছে, এটা হচ্ছে ফাইনাল কন্ট্রিবিউশনটা কিন্তু ম্যাট্রিক্সে করে 1 মাইনাস এফ। হ্যাঁ, কিন্তু যখন এই ফাইবার ফ্র্যাকশন সামান্য বেড়ে যায় তখন অ্যাকচুয়ালি ফাইনাল লোড বিয়ারিং ক্যাপাসিটি এই ফাইবার উপর নির্ভর করে, এবং এজন্যই এই দুটো ক্রস কিঙ্ক লাইন এখানে চলে এসেছে। আমি পার্সোনালি এতটুকুই বুঝেছি। কিন্তু তাহলে এই ক্ষেত্রে কম্পোজিট লাইন হচ্ছে মানে প্রথম থেকে নিচে আসছে, পর দিকে উপরে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে তাহলে কি আর অন্য কেউ কোনো প্রশ্ন করবে? এটা একটু বোঝা কঠিন, মানে একটু চেষ্টা করলে বোঝা যাবে আর কি। এরপরে দেখো আমি একটু যাই, এখানে বলছে যে ব্রেক যে করবে ফাইবার, মানে অনেকগুলো মডেলের কথা বলা হচ্ছে আর কি, কম্পোজিট যে ফ্র্যাকচার হবে বা ফেলিয়ার হবে, মানে কয়েকটা মডেল দাঁড় করিয়েছে আর কি। প্রথমে একজন বলছে, তার নাম হচ্ছে রসেন, সে হচ্ছে কিউমুলেটিভ উইকেনিং মডেল নামে একটা মডেল ডেভেলপ করেছে। সে বলছে যে যখন লোড দেওয়া হবে যে ফাইবার ফ্র্যাকচার হবে, ফাইবার যে কোনো ফাইবারই ফ্র্যাকচার হতে পারে, এটা কোনো ঠিক নাই। এবং যখন কি হবে যে ওই একটা লেন্থ বরাবর ফাইবার একটা লেন্থ বরাবর স্ট্রেসটা যখন একটা লিমিট ক্রস করে যাবে, স্ট্রেস যখন পার্টিকুলার স্ট্রেসে চলে আসবে, তখন কম্পোজিটর ফেল করবে। আর পরে ফাইবার ব্রিকেজ প্রপাগেশন মডেল, সেও এটা আবার আবিষ্কার করেছে কি জোয়েবেন এন্ড রসেন। তারা আবার বলছে কি যে ফাইবার গুলো উইক, যে ফাইবারে যেখানে উইক পয়েন্ট আছে সেখান থেকেই কম্পোজিটের ফ্র্যাকচার হবে। এগুলো জাস্ট কিছু না, জাস্ট তোমরা একটু জাস্ট জেনে নেওয়া যে এরকম কিছু কিছু মডেল আছে আর কি ফাইবার ব্রেকের সম্পর্কে। আরেকটা মেকানিজম বলছে যে ক্র্যাক ব্লান্টিং। এই জিনিসটা মনে হয় তোমরা অলরেডি জানো যে ক্র্যাক কোনো না কোনো সময় কি ক্র্যাক বড় হতে হতে একসময় ব্লান্ট হয়ে যেতে পারে। তোমরা যে আগে সিরামিক বা মেটাল পড়েছো, সেখানে কি ক্র্যাক ব্লান্টিং ছিল? জি স্যার, এমএমই 3-1 এই কোর্সটাতে আমাদের কিছু ক্র্যাক বান্টি বা মেকানিজম ছিল। এখন এখানে একটু ছবি দেখো, এখানে যেহেতু কম্পোজিটের কথা বলছে, এখানে ফাইবারও আছে, ম্যাট্রিক্সও আছে। আচ্ছা, তো প্রথমে এই ফিগারটা একটু দেখো যে এখানে দেখা যাচ্ছে কি একটা ফাইবার, যেটা হচ্ছে ফাইবার যেখানে যে তোমার হ্যাশ করা আছে, আর বাকিটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এখানে দেখা যাচ্ছে কি ম্যাট্রিক্সে একটা ক্র্যাক ফর্ম করেছে, সেটা ম্যাট্রিক্স থেকে আস্তে আস্তে যেতে যেতে যে ফাইবার ম্যাট্রিক্স ইন্টারফেস সেখানে আসছে আর কি। সেখানে এসে এই ক্র্যাকটা কি করছে বলতো, সি থেকে ডি তে কি চেঞ্জ আসছে বলতে পারবা কেউ? এই ক্র্যাকটা স্যার ফাইবার পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু পৌঁছে গেছে এখন কি ফাইবারের ভিতরে কি ঢুকেছে? না, কিন্তু ফাইবারের ইন্টারফেস পর্যন্ত পৌঁছে গেছে। ফাইবার যেহেতু অনেক স্ট্রং, সুতরাং এটাকে ক্র্যাক করা ডিফিকাল্ট। হ্যাঁ, তাহলে ফাইবারটা ক্র্যাক করছে না, ম্যাট্রিক্স ট্র্যাকিংটা ফাইবার ইন্টারফেস পর্যন্ত আসছে। এরপরে সি থেকে ডি থেকে ইতে তাহলে কি দেখাচ্ছে? ফলে ক্র্যাক না করে ফাইবারের গায়ে যত ম্যাট্রিক্স ছিল, এই ক্র্যাকের ফলে সেই ম্যাট্রিক্সের কিছুটা অংশ ফাইবার থেকে খুলে আসছে, এবং এই ফোর্স ইমব্যালেন্সের জন্য যেহেতু ক্র্যাকের দিকে যেহেতু ম্যাট্রিক্সটা উপরের দিকে উঠে আসে, সেটার কোনো ফোর্স ব্যালেন্সের জন্য হয়তো ক্র্যাকের উল্টো দিকেও কিছুটা ম্যাট্রিক্সের ডিবন্ডিং হচ্ছে। বিশেষ করে উল্টো দিকে কিভাবে ডিবন্ডিংটা ঘটলো এটা স্যার খুব ইজিলি বুঝতে পারছি না। এটা অবশ্য একটু বোঝা কঠিন, মানে এত এটা জানি না আমি অবশ্য কেন, কিন্তু যেটা হলো যে প্রবাবলি এমন হতে পারে যে এই ক্র্যাকটা যখন ফাইবারটার গায়ে যখন একটু লেগেছিল, মানে এই ম্যাট্রিক্সে যখন এটা লেগেছিল, তখন এই
দুই পাশ বরাবর ফাইবারটাকে টান দিয়েছে, ফলে ফাইবারের মাঝখান বরাবর বরাবর অন্য পাশে একটু গ্যাপ তৈরি হয়ে গেছে। কিন্তু যখন এই ক্র্যাকের ফলে টানটা আরো বেড়েছে, তখন ক্র্যাকের সামনের দিকেই যে ম্যাট্রিক্সের অংশ ছিল সেটা সেটা হচ্ছে জাস্ট পিল অফ করতে শুরু করেছে, এটাও হতে পারে। যে পিলার হলো, তাহলে এরকমই হতে থাকবে নাকি এটা এখান থেকে কি কোনো এক সময় কি ফাইবার ব্রেকের সম্ভাবনা আছে? তারপরে এখান থেকে তো ব্লান্ট এখানে এখানে এসে এখানে এখানে কিন্তু ক্র্যাকটা একই রকম আছে, এখানে ই নাম্বার ফিগারে ব্লান্টিং হওয়া শুরু হলো আর কি। ব্লান্টিং হতে হতে এটা আসলে কি উপরের দিকে যাবে, এটা নিচের দিকে আসবে, এরকমই হবে হবে। কিন্তু এই ম্যাট্রিক্সটা কি কখনো কি ব্রেক করার সম্ভাবনা নাই তাহলে? ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু এখন ফাইবারের অ্যাকচুয়ালি ব্রেক করবে তখনই যদি এমন হয় যে ফাইবারের মধ্যে ফাইবার এবং ম্যাট্রিক্সের মধ্যে বন্ডিং স্ট্রেংথ এত বেশি যে এটা 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 ফাইবারের টেনসাইল স্ট্রেংথ বা বেন্ডিং স্ট্রেংথের চেয়েও বেশি, সেক্ষেত্রেই তখন হচ্ছে ফাইবারটা ব্রেক করবে, ঠিক আছে, ও ঠিক বলছে আর কি। যদি ইন্টারফেস স্ট্রেংথ এত বেশি হয় তখন ইন্টারফেসে ব্রেক হবে না, কিন্তু তখন দেখা যাবে যে ফাইবারটা ব্রেক হতে পারে। আর যদি ফাইবারটা এত বেশি স্ট্রং হয় যেমন এখানে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফাইবারে কিছু হচ্ছে না, ইন্টারফেস থেকে ব্রেকিং শুরু হয়ে যাচ্ছে আর কি। তো এটা দেখাচ্ছে যে তোমার ক্র্যাকটা এসে ক্র্যাকটা ব্লান্টিং হয়ে গেল, এটাকে যেন ক্র্যাক ব্লান্টিং মেকানিজম বলছে। তো এখানে কিছু ছবি দেখানো হয়েছে, দেখো যে ক্র্যাক ব্লান্টিং এর ফলে দেখো অ্যাক্সিয়াল ফ্র্যাকচার হচ্ছে, এখানে একটা অ্যাক্সিয়াল ফ্র্যাকচার দেখাচ্ছে, একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার দেখাচ্ছে। এটা কি কি বোঝা যাচ্ছে ছবি দেখে? বলছে যে ঠিক আছে এখানে অ্যাক্সিয়াল ফ্র্যাকচার হচ্ছে, এখানে ট্রান্সভার্স ফ্র্যাকচার হচ্ছে, এটা কি ছবি দেখে কি বোঝা যায়? ইস্যুটা স্যার বলছি, মানে অ্যাক্সিয়াল ফ্র্যাকচার, সেখানে আমরা মোটামুটি স্টেয়ার কোন স্টেপের মতো কোন ডিরেকশন বরাবর, তাহলে এই ডিরেকশন বরাবর হচ্ছে আর কি। আমার তো মনে হচ্ছে লোডটা হচ্ছে এদিকে, তো অ্যাকশন মানে কি এইদিকেই বোঝাচ্ছে তাই না, যে ফ্র্যাকচারটা এদিকে হচ্ছে আর কি, মানে এই ছবির হরিজন্টাল বরাবর। আর ট্রান্সভার্সে মনে হচ্ছে একটু একটু পারপেন্ডিকুলার দিকে হচ্ছে আর কি, মানে এইটুকু আমি বুঝতে পারছি ছবি থেকে। স্যার আমারও তাই মনে হচ্ছে যে হ্যাঁ তাই দেখাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে দেখো আরো কিছু কিছু জিনিস দেখাচ্ছে যে ফাইবার ব্রেকেজ হচ্ছে, যে ফাইবার ব্রেকেজ মানে কি, ফাইবারটা এখান থেকে ব্রেক করেছে, দেখো ফাইবারটা এরকম হয়তো বা এমন হতে পারে যে লম্বা ফাইবার ছিল, এখানে সে ব্রেক হয়ে ছোট হয়ে গেছে। তাই এরপরে ছবিতে দেখো হচ্ছে ম্যাট্রিক্সটা ক্র্যাক করছে, ম্যাট্রিক্সের ফ্র্যাকচার দেখাচ্ছে, ম্যাট্রিক্সের ফ্র্যাকচার এরকম ধরনের কোন কোন কম্পোজিট এরকম হতে পারে যে এরকম ক্র্যাক করে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে ম্যাট্রিক্সে। জাস্ট এমনি এক্সাম্পল দেখাচ্ছে যে এরকম কোন কোন কম্পোজিট এরকম হতে পারে। এরপরে এই ফিগারটা একটু দেখো, এখানে দেখাচ্ছে যে তুমি যখন লোড দিচ্ছ, যখন ফোর্স দিচ্ছ উপরের দিকে নিচের দিকে মনে আছে অনেকগুলা ইনডিউশন, অনেকগুলো ফাইবার দেখানো হয়েছে। পার্টিকুলার এক যেই ফাইবারটার মধ্যে এফ লেখা আছে সেখানে স্ট্রেস কেমন ডেভেলপ করছে সেটা দেখো এই ছবিটা দেখানো হচ্ছে আর কি এখানে। এটা কি বুঝতে পারছো যে এই যেখানে ক্র্যাক হয়েছে সেখানে স্ট্রেস কম, যেখানে ক্র্যাক হয়নি সেখানে স্ট্রেস কেন বেশি? এই ফাইবারটা চিন্তা করো আর কি, যেখানে স্ট্রেস ক্র্যাক হয়ে গেছে সেখানে স্ট্রেস কম কেন? কেননা সেখানে ম্যাট্রিক্সটাকে বা ফাইবারের মাঝখানে গ্যাপিংটাকেই লোড বিয়ার করতে হচ্ছে। সেখানে যদি ম্যাট্রিক্স আবার ঢুকে পড়তে না পারে, তাহলে তো এখানে এখানে কোনো ম্যাটেরিয়ালই নেই যে লোড বিয়ার করবে। তাই এখানে যেখানে যেখানে ক্র্যাক হয়নি সেখানে আবার তাহলে সেখানে কেন, সেখানে তাহলে কি দুজনই ক্র্যাক বিয়ার লোড বিয়ার করছে, ফাইবার করছে ম্যাট্রিক্সও করছে? যেখানে যেখানে মাঝখানে দেখা হচ্ছে সেখানে কিন্তু কিন্তু দুটো ক্র্যাকের মাঝামাঝি অংশ যে ফাইবার, সেখানে সেখানে সেখানেই হচ্ছে হচ্ছে স্ট্রেংথটা হাইয়েস্ট, মানে বা যে ফোর্সটা, সেই ফোর্সটা আমরা দেখেছি তো যে শর্ট ফাইবার কম্পোজিটে মিড পয়েন্টে টেনসাইল স্ট্রেস হচ্ছে হাইয়েস্ট, কিন্তু আমরা যে স্মুথ যে পিক পাই, এই পিকের ঠিক মাঝখানে মনে হচ্ছে যে আরো একটা কিছুটা শার্পার পিক। এখানে আবার আবার কেন এটা, এটা কি কোনো বোঝা যাচ্ছে? আর একটা হচ্ছে যে এইটা কি দেখাচ্ছে যে তুমি এটা এটা কি কম্পোজিটের স্ট্রেংথ দেখাচ্ছে, কি মানে হচ্ছে জি এটা? স্যার, এটা হচ্ছে কম্পোজিটের স্ট্রেংথ হচ্ছে মোর অর লেস কনস্ট্যান্ট, একটা ভ্যালু হচ্ছে খুব কাছাকাছি ফ্লাকচুয়েট করছে, কিন্তু যেখানেই আমরা ক্র্যাক দেখতে পাচ্ছি সেখানেই কিন্তু স্ট্রেংথের যে কার্ভ সেখানে ব্রেক দিতে হবে, সেখানে অ্যাকচুয়ালি স্ট্রেংথ হচ্ছে জিরো। মনে হচ্ছে জিরো, আর যেহেতু ফাইবারটা লোড নিচ্ছিল এখানে মোটামুটি জিরো, দেখো এখানেও তাই আছে, যেখানে ফাইবার করছে সেখানে স্ট্রেংথ অনেক মানে বলতে গেলে জিরোর কাছাকাছি চলে আসছে। আচ্ছা এখানে তাহলে এইটার কি কোনো হদিস পাওয়া গেল তাহলে, যে এখানে তো ঠিক আছে উঁচু বেড়ে গেল, কিন্তু এখানে আরেকটু পিক কেন আসলো? এটা কি বোঝার কোনো উপায় আছে? এটা স্যার বোঝা খুবই ডিফিকাল্ট, কেননা আমরা শিয়ার লেগ মডেল বা আমি তো জানতাম মডিফাইড যে হ্যাঁ এরকম হলে স্ট্রেট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে আবার এখানে তার মানে কি এখানে কি ম্যাক্সিমাম, যেহেতু এই জন্য একদম মিড পয়েন্টে এসে সবচেয়ে বেশি লোড বেয়ার করবে, এই জন্য কি এখানে একটু উপর দিকে চলে গেছে? কিন্তু এখানে ম্যাক্সিমাম লোড পেয়ারিং, এটা মডিফাইড শিয়ার লেগ বা স্ট্যান্ডার্ড শিয়ার লেগের চেয়েও এখানে আরো একটা এক্সট্রা কন্ট্রিবিউশন পাওয়া যাচ্ছে। এই এক্সট্রা কন্ট্রিবিউশনটা কোথা থেকে আসতে পারে সেটা সম্পর্কে স্যার আমি হ্যাঁ, এটা অবশ্য আমি তোমাদেরকে বলিনি, আমার আইডিয়া নেই, আমি বুঝলাম যে একদম স্ট্রেটই হবে, কিন্তু এখানে কোনো একটা মেকানিজমের জন্য সে আরেকটু বেশি লোড বেয়ার করছে আর কি, কোনো একটা যে কোনো একটা কারণেই হোক আর কি, অন্য কোনো হয়তো বা কিছু থাকতে পারে যেটা আমরা জানি না। তো
মোটামুটি এটা না হলেও এইটুকু তো বোঝা যাচ্ছে তাই না, যে একদম যেখানে ফ্র্যাকচার হচ্ছে সেখানে কম, যেখানে ফ্র্যাকচার হয়নি ফাইবারে মিড পয়েন্টে শর্ট, এটা আবার কিন্তু এর কিন্তু লং ফাইবার ছিল, এখানে কিন্তু শর্ট ফাইবার হয়ে গেছে। তো এইখানে এই সবচেয়ে এই ফাইবারে মিড ফাইবার বরাবর সেখানে স্ট্রেস বা স্ট্রেন সবচেয়ে বেশি। আবার যে ছবি দেখানো হচ্ছে দেখো, এখানে ওই একই জিনিসই দেখাচ্ছে, ম্যাট্রিক্স যে ফ্র্যাকচার হয়েছে জাস্ট একটা ছবি দেখাচ্ছে। এখানে তো এটাকে তো দেখতে ফাইবারের মতো মনে হচ্ছে, তো ফাইবার না, ফাইবার হচ্ছে যে এটা আর কি। এখানেও ম্যাট্রিক্স ক্র্যাক করছে। আচ্ছা, এরপরে ডিলামিনেশন বা ডিমান্ডিং। দেখো ডিমান্ডিং মানে কি, ডিমান্ডিং মানে হচ্ছে যে ফাইবার থেকে ম্যাট্রিক্স থেকে ফাইবারটা খুলে খুলে আসতেছে। এখানে কি এটাকে কি বোঝা যাচ্ছে ডিবন্ডিং হচ্ছে, এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে। এখানে কিন্তু ম্যাট্রিক্স হচ্ছে পিছনেরটা, দেখো সামনের অংশটা যে ফাইবার, এটা ফাইবার এটা ফাইবার, এটা কি করছে ম্যাট্রিক্স থেকে খুলে উপর দিকে বের হয়ে আসছে যখন লোড দেওয়া হচ্ছে। তো এইটা কি, এই ছবিটা এটা কি ডিবন্ডিং নাকি ফ্র্যাকচার? এটা সারফেস থেকে একটা লেয়ার উঠে আসছে বলে বলে মনে হচ্ছে। যদি তাহলে এটা কি ডিবন্ডিং বলবেন, এটা মনে আমার মনে ফ্র্যাকচার বললে ভালো হতো, মানে এই ছবিটা এখানে এটা না দেখায়। এটা স্যার অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। এমনও তো হতে পারে যে যে ফাইবারটা দেওয়া হয়েছিল সেটা সেটা ম্যাট্রিক্সে ইনসার্ট করার আগে এটার গায়ে কোনো 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 স্পেশাল বাইন্ডিং মিডিয়াম বা ও কাপলিং সেটা মিডিয়াম হতে পারে, দেওয়া ছিল, সেটা ছিল, সেই সেটা তো কাপলিং খুলে চলে মিডিয়ামটাই আসছে। খুলে আসছে। সেটা হলেও হতে পারে, এটা হতে পারে। কিংবা এটা এটা হয়তো হওয়া খুবই খুবই রেয়ার যে আমরা যে ফাইবার গুলো দিচ্ছি সেই সেই ফাইবার গুলোর মধ্যে মধ্যে কনসেন্ট্রিক বা প্লেট শিফট লেয়ার স্ট্রাকচার রয়েছে। ফাইবারের মধ্যে আবার লেয়ার্ড স্ট্রাকচার এরকম তো স্যার খুবই রেয়ার। এরকম এরকম তো অ্যাকচুয়ালি এখন ফাইবার থাকতে পারে কম্পোজিট কম্পোজিট ফাইবার থাকতে পারে আর কি, থাকলেও থাকতে পারে। ফাইবারটা আছে, ফাইবার যদি ফাইবারের কথা চিন্তা করো, ফাইবারে কিন্তু আবার একটা কম্পোজিট, মানে ফাইবারে আমি কি দেখাইছি কখনো ফাইবার ক্রস সেকশন কি দেখছিলা? ফাইবারের ক্রস সেকশন, হ্যাঁ কম্পোজিট হতে পারে যদি এটা ধরুন যে হ্যাঁ, কনসেন্ট্রিক লেয়ার হয়। কিন্তু এখান তো স্যার যে ফাইবারের গা থেকে যে লেয়ারটা উঠে আসছে সেটার এটা ওখানে থিকনেস দেখা যাচ্ছে দেখে না, মনে তাই হচ্ছে জিনিস দেখা যাচ্ছে না। এটা চেয়ে এত বেশি না। মানে তাহলে ফাইবারের এটা এটা হয়তো তুমি যেটা বলো সেটাই হবে, এখানে কোনো ম্যাট্রিক্স ছিল সেখান থেকে ডিবন্ডিং, ম্যাট্রিক্সটা ডিবন্ডিং হয়ে গেছে, এটা হতে পারে আর কি। মানে পার্টিকুলারলি শুধু ফাইবারটা দেখাচ্ছে দেখে, আচ্ছা এটা কিন্তু আবার এটার সাথে মিলে যাচ্ছে, দেখো এই জায়গাটা মনে দেখাচ্ছে, দেখো এটার সাথে জি মিলে স্যার, এই জায়গাটা হতে পারে। তাহলে জি এখানে স্যার আমার হতে এখানে পারে মনে maybe, জি ম্যাট্রিক্স ছিল, স্যার। একটা ম্যাট্রিক্স ছিল, উপরে যেটা দেখেন দেখাচ্ছে না আর কি। আচ্ছা, এরপরে অ্যাক্সিয়াল স্ট্রেস পেলে কিন্তু এবার দেখো ট্রান্সভার্স স্ট্রেস এর কথা বলছে। ট্রান্সভার্স যদি স্ট্রেস হয় তাহলে ফেলিয়ারটা কেমন হবে? কি মনে হয়, অ্যাক্সিয়াল স্ট্রেস বেশি না ট্রান্সভার্স স্ট্রেস বেশি কম্পোজিটের? এক্সিয়াল স্ট্রেংথই বেশি হওয়া বেশি উচিত। বেশি অবশ্যই বেশি তো। এবং সেক্ষেত্রে দেখো বলতেছে কি যে 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 ট্রান্সভার্স যে স্ট্রেসটা সেটা এমন এমন হতে পারে সেটা কিন্তু ফাইবার ম্যাট্রিক্সের স্ট্রেংথের থেকে অনেক সময় কম বা সমান হতে পারে আর কি। বুঝতে পারছো মানে কি বলছে, যে ট্রান্সভার্স ডিরেকশনে যে স্ট্রেস হবে কম্পোজিটের ফাইবার দেওয়ার ফলে, দেখা যাবে সেটা ফাইবার দিয়ে আসলে খুব বেশি কাজ নাও হতে পারে, সেটা কি শুধুমাত্র যে ম্যাট্রিক্সের যে স্ট্রেস সেটার থেকেও কিন্তু অনেক সময় কম হয়ে যেতে পারে আর কি। ঠিক বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে এখানে? জি স্যার, কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা বলছে যে যদি মানে একটা ল্যামিনেট কম্পোজিট হয় যেখানে তোমার অনেকগুলো প্লাই আছে, অনেকগুলো লেয়ার আছে, কোনো কোনো লেয়ার গুলো হচ্ছে মানে একটা লেয়ারের উপর ট্রান্সভার্স লোড পড়ছে, একটা আরেকটা লেয়ারের উপরে অ্যাক্সিয়াল লোড পড়ছে। তো যে লেয়ার গুলোতে ট্রান্সভার্স লোড বা ট্রান্সভার্স পাইল সেগুলো দেখা যাবে ফ্র্যাকচার আগে হবে, আর যেগুলো প্যারালাল পাইল বা অ্যাক্সিয়াল পাইল সেগুলোতে ফ্র্যাকচার পরে হবে আর কি। এটা কারণ কি, যে ট্রান্সভার্স ডিরেকশন আসলে কম্পোজিট স্ট্রেংথ কম, সেই কারণে দেখা যাবে ট্রান্সভার্স ফাইল গুলো আগে ফ্র্যাকচার হবে, যেগুলো অ্যাক্সিয়াল সেগুলো পরে ফ্র্যাকচার হবে। আর একটা কথা বলছে ট্রান্সভার্স স্ট্রেস বা স্ট্রেন্থ সেগুলো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, যেমন ইন্টারফেশিয়াল বন্ডিং বলছে, ফাইবার ডিস্ট্রিবিউশন বলছে, কি পরিমাণে ফাইবার আছে সেটার উপর ডিপেন্ড করবে। আবার যদি ভয়েড ফর্ম করে, কতটুকু ভয়েড ফর্ম করছে সেগুলোর উপরে কিন্তু ট্রান্সভার্স স্ট্রেস ডিপেন্ড করবে। এখানে যে ফিগারটা দেখানো হয়েছে এটা তাহলে কিসের ফিগার, এ নাম্বার? এটা কি ট্রান্সভার্স লোডের হ্যাঁ, ফিগার? এটা ট্রান্সভার্সের জন্যই। যদিও যদিও আমি মনে করি যে ট্রান্সভার্সের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি আমরা তো স্ট্রেস অ্যাড করতে পারবো না, কেননা ট্রান্সভার্সের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি হবে আইসো স্ট্রেস। তখন আবার স্ট্রেইনের ইকুয়েশন আইসো স্ট্রেইন ইকুয়েশনটা অ্যাপ্লাই করবে। আইসো স্ট্রেস আমরা যে আগের মডেল গুলো বলছি এটা অ্যাক্সিস বরাবর কাজ করছে, বলে আইসো স্ট্রেন করতে পেরেছি। এখানেও এই ছবিটাকে আইসো স্ট্রেনের মতো তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আইসো স্ট্রেসের। কিন্তু আমরা সুবিধার জন্য আমরা ওই আগের ইমেজটার সাথে তুলনা করতে পারি। তুলনা করছে আর কি, তো সেটাই করছে আর কি। দেখো এখানে দেখাচ্ছে যে একদম উপরেরটা হচ্ছে ফাইবারের কার্ভ, নিচেরটা হচ্ছে ম্যাট্রিক্সের কার্ভ, আর মাঝখানে একটা কম্পোজিটের কার্ভ।
এখানে এখানে কি এখানেও দেখো যে কি হচ্ছে যে কম্পোজিটে গেছে এখানে এখানে কিন্তু ম্যাট্রিক্সের যে ফেলিয়ার পয়েন্ট তার আগেই কিন্তু এখানে কম্পোজিট ফেল করে যাচ্ছে, এটা কি জানা যাচ্ছে যে কেন? এটার স্যার কারণ হিসেবে পরের স্লাইডে এই কথাটা বলা হয়েছে যে যে ট্রান্সভার্স ফেইলিউরের ক্ষেত্রে এই ফাইবার গুলো অ্যাকচুয়ালি রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ না করে ডিফেক্ট হিসেবে কাজ করে, এরকম একটা কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো সেহেতু যে ডিফেক্ট হিসেবে কাজ করবে দেখে কিন্তু তার স্ট্রেংথ কিন্তু কমে যাচ্ছে। এটা আগে বলে ফেলি, দেখো এটা এই নাম্বারে একই একই তোমার কি জানি একই ধরনের রেজিন, তো তিনটা লাইন কেন এবিসি একই ধরনের, শুধু পলিমার, এখানে কিন্তু ফাইবার নাই, শুধু কম্পোজিট নেই, শুধু শুধু পলিমারের জন্য এটা হচ্ছে ফাইবারের মধ্যে কি ম্যাট্রিক্সের মধ্যে ফাইবার দিয়ে কম্পোজিট বানিয়েছে। এবিসি একই, শুধু এখানে হচ্ছে শুধু 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 পলিমার, যে ফিগারটাই কম্পোজিট আর কি। এখানে দেখো দেখাচ্ছে কি যেটা শুধু পলিমারের ট্রান্সভার্স স্পেস, সেটা দেখো তুমি যদি এর চিন্তা করো তাহলে কিন্তু ফিল্ডার স্পেসটা কিন্তু দেখো 50-এর উপর, সেখানে এখানে কিন্তু এটা 15-20 হয়ে গেছে। তার মানে কি ফাইবার দেওয়ার ফলে স্ট্রেংথ কমে গেছে। তিনটাই কিন্তু একই হয়েছে, বি আর সি। এখানে যেটা তুমি যেটা বললো যে এখানে আসলে ট্রান্সফারজেশনে ফাইবার গুলো আসলে কি ডিফেক্ট হিসেবে কাজ করে, সেই জন্য স্ট্রেংথ কমে যায়। এখানে কি তাহলে সেই কারণটাই, জি স্যার, আমার তো মনে হয় সে কারণেই হওয়া উচিত। যেহেতু ডিফেক্ট হিসেবে কাজ করছে এখানে স্ট্রেংথটা কমে গেছে, মানে কম্পোজিটের স্ট্রেংথ কমে গেছে। এখন আগে যে দেখা যাচ্ছিল কি কম্পোজিটটা কিন্তু একদম এখানে গিয়ে ব্রেক করেছে, কিন্তু ট্রান্সফার স্ট্রেসটা কি অনেক কম, ফেলিয়ার স্ট্রেসটা কিন্তু অনেক কম, ম্যাট্রিক্সের ফেলিয়ার থেকেও কম। এই ফিগারটা আমি দেখিনি, এই ফিগারে কি বলতেছে বি নাম্বারে 2 নম্বরে স্যার, বোঝা যাচ্ছে? 2 নম্বর ফিগারটাতে অ্যাকচুয়ালি আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ফাইবারের ভলিউম ফ্র্যাকশন আর স্ট্রেসের যে কার্ভটা আমরা আগে ড্র করেছিলাম, মানে আমাদের ওই আগের স্লাইডে ডি নাম্বার ছবিটা, হ্যাঁ, সেই ডি নাম্বার ছবিটার সাথে সাথে এটাকে তুলনা করা করা হচ্ছে। এবং অ্যাকচুয়ালি দেখা হচ্ছে ডি নাম্বারের সাথে এটা কেমন কেমন ফিট করে সেই করে সে তুলনায় সেটা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ফাইবারের ভলিউম ফ্র্যাকশন যখন 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 বেশি বেশি হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি লেমিনার ফেইলিউর স্ট্রেস বেশ কিছুটা কমে যায়। যদিও যদিও আমার মনে হয় যে এই অ্যাপ্রোচটা একদম স্ট্রিক্টলি ট্রু না, কেন এখানেও স্যার যে দুটো ইকুয়েশন সেগুলো তো অ্যাকচুয়ালি রুল অফ মিক্সচার, এবং রুল অফ মিক্সচার তো স্যার এক্সেস বরাবর খাটে। এক্সেস এর বাইরে চলে গেলে তো স্যার রুল অফ মিক্সচার খাটবে না। ফলে এটা তো ফলে খাটবে না। তাহলে এগুলা কি এক্সপেরিমেন্টাল ডাটা, ডটগুলো এক্সপেরিমেন্টাল ডাটা, তাই তো? হ্যাঁ জি স্যার। আর আমাদের 0.0 থেকে প্রবাবলি 0.1 এই পর্যন্ত যেখানে 1 - f সিগমা এম এর যে ডাটা, এখানেও হয়তো স্ক্যাটারিংটা ছিল, কিন্তু এখানে 1 - f সিগমা এম এর ভ্যালুটাই যেহেতু অনেক ছোট, তাই এখানে স্ক্যাটারিংটা আমরা হয়তো দেখতেই দেখা যাচ্ছে পাচ্ছি না। না। ঠিক আছে। তো কিন্তু ওখানে যেহেতু ডান দিকের অংশটাতে যেহেতু অনেকটা বড় ভ্যালু, যে অ্যারাউন্ড 1 GPa মতো, তাই এখানে স্ক্যাটারিংটা আমরা আমরা আরো ক্লিয়ারলি দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে না আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার দেখো এবার অ্যাক্সিয়াল আর ট্রান্সভার্স লোডিং এর দুটার মধ্যে একটু কম্পেয়ার করছে। এখানে বলছে কি যে যখন ট্রান্সভার্স লোডিং এর ক্ষেত্রে যে পয়সন্স যে পয়সন্স এফেক্ট মানে কি, একদিকে কন্ট্রাকশন হবে একদিকে তো কি হবে, এক্সপ্যান্ড হবে। পয়সন্স এফেক্টটা ট্রান্সভার্স লোডের ক্ষেত্রে কম। সেটা কেন বলছে যে ট্রান্সভার্স লোড দিলে দেখা যাবে যে সারফেসে যে কিছু কিছু ওপেনিং সৃষ্টি হবে, তার ফলে কি ল্যাটারাল কন্ট্রাকশন কম হবে। এটা কি বোঝা গেছে? ট্রান্সভার্স লোডের দিকে ট্রান্সভার্স লোড যেদিকে দিবে সেদিকে দেখা যাবে কি যে কি হবে, সারফেস ওপেনিং হবে। সারফেস ওপেনিং মানে কি বলো দেখি? এখানে এখানে সারফেসে কিছু ওপেনিং মানে কি বলছো, এটা কোথায় হচ্ছে ওপেনিংটা? ইন্টারফেসে নাকি কোথায় বলো? ইন্টারফেসেই হচ্ছে মনে হয়। ইন্টারফেস না, আউটার সারফেস এটা। আউটার সারফেস কি হচ্ছে না, ওপেনিং তো ওপেনিং কিসের ওপেনিং হবে? আমি তো বুঝতেছি যে মানে ইয়ে হবে, ডিমান্ডিং টাইপের হবে, যেটা ওই যে ইয়ের সময় দেখালাম, ফ্ল্যাগ বান্টিং এর সময় দেখালাম, সেরকমই না? হতে পারে, কিন্তু এর আগে আমরা পয়সন্স ইফেক্ট কমে যাওয়ার যে কারণ আমরা আগের স্লাইড গুলো দেখেছিলাম, সেটা তো একটা ছিল যে আমরা আমরা যখন ট্রান্সভার্স ডাইরেকশন বরাবর লোড অ্যাপ্লাই করি, তখন এক্সিয়াল কন্ট্রাকশন, তখন ফাইবার গুলো এই এক্সিয়াল কন্ট্রাকশনকে অনেক অনেক স্ট্রংলি রেজিস্ট করে। সাপোর্ট দিবে। তাই সেখানে এই এই যে পয়জন রেশিও সেটা হয় সেটা কম। অনেক কম হচ্ছিল অন্য অন্য ট্রান্সভার্স ডাইরেকশনে বেশি কন্ট্রাকশন হচ্ছে। এখানে এখানে তারা আরো একটা যে যে কথা বলেছে যে যে এখানে
আগে তো আমরা শুধু বলছিলাম যে যে ফাইবারটা এখন এখন এই কম্প্রেশনের এগেইনস্টে কাজ করছে। মানে আমি যদি ট্রান্সফার ডিরেকশন বরাবর বরাবর কম্প্রেশন দেই, তবে তবে ফাইবার গুলো টেনশনের এগেইনস্টে কাজ করছে। কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে যে ফাইবারের গায়ে যে ম্যাট্রিক্স লেগেছিল, সেই ম্যাট্রিক্স গুলো ডিবন্ডিং হয়ে কিছুটা স্ট্রেস রিলিজ করবে। ফলে যেটা দেখা যাবে যে যে পয়জন ইফেক্টটা কাজ করার জন্য যে পরিমাণ স্ট্রেস দরকার, সেই স্ট্রেসটা একবার আমি সেটাই বুঝছি আর কি, আমি সেটাই এইটুকু লেখা দেখে আমি সেটাই বুঝছি আর কি, ঠিক আছে। তাই একটা কথা বলতে, ট্রিটমেন্ট করলে এফেক্ট একটু কমে যাচ্ছে। ট্রিটমেন্ট করলে তাহলে কি হবে, যে এই ওপেনিংটা কম হবে, তাই তো, স্ট্রেস রিলিজ কম হবে, সেক্ষেত্রে পারফরম্যান্স এফেক্টটা একটু একটু হলেও বেশি থাকবে। তাই তাই মনে হয় বলছে সেকেন্ডে আর কি। সেটাই দেখানো হচ্ছে যে উপরে ফিগার, উপরে দুটো ফিগার থেকে নিচে দুটো ফিগার, তাই দেখানো হচ্ছে উপরে ফিগার গুলোতে কি স্ট্রেস দেখো, এটা কি স্ট্রেসই তো মনে হচ্ছে, স্ট্রেন। এখানে স্ট্রেন অনেক বেশি দেখাচ্ছে, এখানে কম দেখাচ্ছে, কারণ কি? এখানে স্যার হিট ট্রিটমেন্টের জন্য স্যার স্যার প্রবলি প্রবলি এটার ডাক্টিলিটি একটু কমে গেছে। হিট ট্রিটমেন্টের ফলে যদি যদি অ্যানেলিং হয়ে যায়, ক্রিস্টালাইজেশন হয়ে যায়, তাহলে তাহলে স্যার স্যার পলিমারের পলিমারের ডাক্টিলিটি কমে যাওয়ার চান্স কমে যাওয়ার প্রবলি সম্ভাবনা হবে। আছে। যদি কমে গেল, তখন তখন তাহলে কি পারফরম্যান্স, তাহলে কি এফেক্টটা কমে আসলো, সেটাই বোঝাতে যাচ্ছে আর কি। এরপরে শেয়ার ফেলিয়ার দেখাচ্ছে, যে শেয়ার ফেলিয়ারও হতে পারে। এখানে একটা কথা বলছে যে ফাইবার ফ্র্যাকশন, কম্পোজিট তো ফাইবার থাকবেই, ফাইবারের ফ্র্যাকশন যদি অনেক বেশি না হয়, সেক্ষেত্রে শেয়ার ফেলিয়ার বা শেয়ার শেয়ার স্ট্রেসের এফেক্ট অনেক কম থাকবে। ফাইবার যখন অনেক কম থাকবে কম্পোজিটে, তখন দেখা যাবে কি যে কম্পোজিটের শেয়ার স্ট্রেসটা অলমোস্ট ম্যাট্রিক্সের শেয়ার স্ট্রেসের সমানই হবে। মানে সেক্ষেত্রে ফাইবারের কন্ট্রিবিউশন শেয়ার স্ট্রেসের উপরে, শেয়ার স্ট্রেসে অনেক কম থাকবে। ফাইবার যখন অনেক বেশি হবে, তখন দেখা যাবে কি যে ফাইবারের কন্ট্রিবিউশন শেয়ার স্ট্রেসের উপরে আসবে। এটা কি বুঝতে পারছো সবাই? আর এখানে দেখো, এখানে যা দেখানো হচ্ছে যে কোন দিকে শেয়ার শেয়ার ফোর্স কাজ করে কম্পোজিটে, সেগুলো জাস্ট দেখানো হচ্ছে আর কি। কোন ডিরেকশন বরাবর শেয়ার স্ট্রেস কাজ করতে পারে সেগুলা। আর একটা হচ্ছে যে অনেক ফাইবার ফ্র্যাকশন যদি খুব অনেক বেশি না হয়, মানে সে পর্যন্ত দেখা যায় কি যে ফাইবারের কন্ট্রিবিউশন খুবই কম থাকে শেয়ার স্ট্রেন বা শেয়ার স্ট্রেস এর উপরে। এটা কি সবাই ক্লিয়ার স্লাইডটা? জি স্যার, এটা এটা মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কম্প্রেশন ফেলিয়ার দেখাচ্ছে। যদি কম্প্রেশন লোড দেওয়া হয় লং ফাইবার কম্পোজিট, সেক্ষেত্রে কি হতে পারে দেখো, তিনটা ফিগার দেখানো হচ্ছে। প্রথমটা দেখা যাচ্ছে কি যে কি হচ্ছে, এখানে বাকলিং হচ্ছে ফাইবারটা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি হচ্ছে, যে দুটা পয়েন্টে ব্রেক করে যাচ্ছে। যখন কম্প্রেসিভ লোড দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে কি ফাইবারটা দুটা পয়েন্ট, এখানে একটা পয়েন্টে ব্রেক করছে, এখানে একটা পয়েন্টে ব্রেক করছে। আরেকটা সি নাম্বার যেটা, সেটাকে এটা দেখতে বলা হচ্ছে, এটা কিং ব্যান্ড বলছে। কিং কিং ব্যান্ড মানে কি? এটা আচ্ছা, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য মনে হচ্ছে? এটা বাকলিং আর এখানে কিং, এদের মধ্যে পার্থক্য কি এসসির মধ্যে? স্যার এখানে এখানে সি এর মাঝখানে আমরা আমরা একটা ইনফ্লেকশন পয়েন্ট এখানে আমরা আমরা দুটো শার্প কার্ভেচার চেঞ্জ দেখতে পাচ্ছি, যে যে দুটোর মাঝখানে মোটামুটি মোটামুটি ফাইবারটা স্ট্রেস। কিন্তু আমরা যে বাকলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা শার্প কোনো কার্ভেচারের চেঞ্জ চেঞ্জ হ্যাঁ, দেখতে পাচ্ছি। শার্প ট্রানজিশন নাই আর কি, কিন্তু এই যেটা কিং বলছে সেখানে শার্প ট্রানজিশন হচ্ছে আর কি। তো এখানে একটা, এখানে একটা, এটাই পার্থক্য, কিন্তু এটা এক ধরনের কিন্তু বাকলিং হচ্ছে। আচ্ছা, এরপরে কতগুলা স্ট্রেস ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন বুঝতে হবে না, জাস্ট ক্রাইটেরিয়া গুলো কথা বলছে আর কি। কম্পোজিট কখন ফেল করবে, যখন যখন যে কম্পোজিটের স্ট্রেসটা একটা পার্টিকুলার ক্রিটিক্যাল ভ্যালুতে চলে আসবে, তখনই কম্পোজিট ফেল করবে। এই ইকুয়েশন গুলো কিন্তু বোঝার দরকার নেই এখান থেকে, জাস্ট করে ক্রাইটেরিয়ার কথা বলছি আর কি। ম্যাক্সিমাম স্ট্রেস ক্রাইটেরিয়া কি, কম্পোজিট ফেল করবে যখন কি হবে, যে কম্পোজিটের স্ট্রেস যখন একটা পার্টিকুলার স্ট্রেস ক্রিটিক্যাল ভ্যালুতে চলে আসবে, তখন সে ফেল করবে। এরপর টেস্ট ফেলিয়ার ক্রাইটেরিয়া, এখানেও সেটা বলছে যে কখন ইল্ডিং হবে, যখন কি কম্পোজিটের ম্যাক্সিমাম স্ট্রেস শিয়ার স্ট্রেসটা যখন একটা পার্টিকুলার ক্রিটিক্যাল ভ্যালুতে আসবে, তখনই কম্পোজিটটা ইল্ড হবে। এখানে একটা ফিগারও দেখানো হয়েছে, এই ফিগারটা কি কেউ দেখেছো? তুমি কি অন্য কেউ দেখেছো কিনা? এখানে কি বলতেছে, এখানে কি কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে ফিগার থেকে? আমি স্যার কিছুটা দেখেছি। আর স্যার এখানে ট্রেসকার যে ইকুয়েশন, এখানে এখানে ফ্লোর সিলিং এরকম ভ্যালুগুলো না হয়ে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফেলিওর ক্রাইটেরিয়াটা অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরেই লিখে দেওয়া হয়। আমি মেইন বইটা দেখছি, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরেই আছে। এখানে এখানে সিলিং ফাংশন বা
সিলিং বা ফ্লোর ফাংশন ব্যবহারটা না করলেও চলতো, বরং এটা আরো কমপ্লিকেটেড করে দেয় ব্যাপারটাকে। এখানে জাস্ট লোডিং অ্যাঙ্গেলের এগেইনস্টে মানে অ্যাকচুয়াল স্ট্রেসটা কেমন হবে, ট্রান্সভার্স স্ট্রেসটা কেমন হবে, শিয়ার স্ট্রেস কেমন হবে সেগুলো দেখানো হচ্ছে আর কি। এটা আর আসলে একদম আগের পেজের ইকুয়েশন গুলোর সাথে রিলেটেড। আমরা যদি কস সেক কোসেক এগুলোর যদি আমরা প্লট জানি, মানে সেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, থিটা বা কোসেক থিটা, এগুলো প্লটে নেচার জেনে আরো। আর আমরা যে এই ম্যাট্রিক্সটা দেখেছিলাম যে আগে, এই ম্যাট্রিক্স আকারে আমরা দেখিনি, কিন্তু কিন্তু আমরা মেকানিক্স 243 আমরা লেভেল 2 টার্ম 1 এ যে শিখেছিলাম, আমরা কিন্তু এরকম এরকম ফর্মুলা দেখেছিলাম। আমরা আমরা ওই আগের স্লাইডটাতে যেখানে স্যার ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে এখানে যদি আমরা আমরা ম্যাট্রিক্সটা একটু বিস্তৃত করে দেখতে হবে, সিগমা ওয়ান এর ক্ষেত্রে আমরা পাবো যে সিগমা ওয়ান ইজ ইকুয়াল টু সি স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার মাইনাস সি এস টাও এক্স স্কোয়ার। এখানে আমরা সিগমা ওয়াই এবং সিগমা জেড দুটোই জিরো করে, আমরা সিগমা এক্স যদি ঠিক রাখি, তবে সিগমা ওয়ান সিগমা টু টাও ওয়ান টু এগুলোর এগুলোর ভ্যালু কত হবে সেটা বলা হচ্ছে এখানে। এখানে অ্যাকচুয়ালি আমরা যে বলছি এক্স ডাইরেকশন, সেখানে এক্স ডাইরেকশনটা হচ্ছে ফাইবারের সাথে সাথে ফাই অ্যাঙ্গেল করে করে রেখেছে। তো এখন দেখা যাচ্ছে যদি ফাইবার যদি নর্মালি ফেল করে, তাহলে সে সিগমা ওয়ান ইউ মানে ওয়ান ডাইরেকশনে নর্মাল স্ট্রেস ডিভাইডেড বাই এটার অ্যাঙ্গেলের কোসাইন, সেটা দিয়ে ভাগ করতে হবে। যদি যদি ট্রান্সভার্স হতে হবে সাইন, এবং সিগমা ওয়ান টু হলে সাইন কসের প্রোডাক্ট। তো এখন আমরা যে এক্সিএল এর জন্য যে যে ইকুয়েশনটা পেলাম, সেটা হচ্ছে সিগমা এক্স ওয়াই ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা, মানে এটা হচ্ছে সেক স্কয়ার থিটার প্লট। এটা হচ্ছে সেক স্কয়ার থিটার প্লটটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শার্পলি উপরে উপরে উঠে গেছে। তারপর শিয়ার ফেইলিউরের প্লট আমরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ইউ আকারে চলে এসেছে, এবং তারপর যে আমরা যে ট্রান্সভার্স সেটা হচ্ছে মোটামুটি 1/x টাইপের কমে গেছে। তো এখানে আমি যখন এক্স ডাইরেকশন বরাবর লোড দিচ্ছি, সেটা কিন্তু 1 2 3 তিনটা ডাইরেকশন, 1 বা 2 দুটো ডাইরেকশনের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে। ফলে এখানে ফলে কিন্তু নর্মাল এক্সিয়াল স্ট্রেস, ট্রান্সভার্স স্ট্রেস, শিয়ার স্ট্রেস প্রত্যেকটাই কিন্তু জেনারেটেড হচ্ছে। তো যে স্ট্রেসটা আগে ফেইলিউর ক্রাইটেরিয়া মিট করে ফেলবে, সেই বরাবরই ফেলিয়ারটা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা তো বোঝা গেল আর কি। আমি আজকে শেষ করতে পারছি না সবগুলো স্লাইডে, আমি কি এখান থেকে বন্ধ করে দেবো তাহলে? আরো কটা স্লাইড আছে, এগুলো তো আজকে বলা যাচ্ছে না, তাহলে আমি কালকে এখান থেকে শুরু করবো আর কি। এই পর্যন্ত আসছি, পেস্কা পর্যন্ত আসছি আমি। আর সময় যেহেতু তোমাদের বেশি সময় নিতে চাই না আর কি, তাহলে কালকে এইগুলো বলে পরের স্লাইডে আমি যাবো আর কি। এখান থেকে বাকি স্লাইড গুলো বলবো, আর এরপরে যে স্লাইডটা আছে পারফরমেন্স, সেখানে যাবো। জি স্যার, এগুলো আজকের স্লাইডটা হচ্ছে গত কয়েকটা টপিকের চেয়েও আজকে স্লাইডটা বুঝতে অনেকটা ক্রিটিক্যাল মনে হয়েছে আমার কাছে। ঠিক আছে, তোমাদের কি জানি লকডাউন, সোমবার থেকে তো লকডাউন শুরু হচ্ছে, কিন্তু এখন ক্লাস তো আমাদের যেটা ডিসিশন ছিল যে আমরা লকডাউন আমাদের ক্লাস নিবো আর কি, সেই হিসাবে এখন কিন্তু ক্লাস অনই আছে। প্রথমে যেমন লকডাউনে ক্লাস নিচ্ছিলাম না, পরে একটা ইউজিসি থেকে একটা অর্ডার আসছে যে লকডাউনের মধ্যে ক্লাস নেওয়া যাবে, সেই সময় আমরা ক্লাস শুরু করেছিলাম আর কি। হ্যাঁ, তাহলে এখন আপাতত তোমার ধরে নাও যে ক্লাস চলার কথা আর কি। যদি কোনো অর্ডার না আসে সেক্ষেত্রে ক্লাস চলবে আর কি, আর যদি ক্লাস বন্ধ হওয়ার যদি অর্ডার আসে তাহলে বন্ধ হয়ে গেল আর কি। বন্ধ করে দিতে পারো, রেকর্ড বন্ধ করে দাও, যে রেকর্ড করছো। Recording stopped. রেকর্ডিংটা বন্ধ করে দাও।